আচ্ছা, ভেবে দেখুন তো, আপনার ঘরে যদি চাল না থাকে আর প্রতিবেশীর ঘরে ডাল থাকে, তাহলে দুজনে মিলে খিচুড়ি রান্না করে ফেলাটাই কি বুদ্ধিমানের কাজ নয়? ঠিক এই সহজ বুদ্ধিটা থেকেই জন্ম নিয়েছে আঞ্চলিক সহযোগিতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের বইয়ের ৫৬ নম্বর পৃষ্ঠা খুলব এবং দারুণ এক যাত্রায় বের হব। আমরা জানব কিভাবে বাংলাদেশ এবং তার প্রতিবেশী দেশগুলো একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছে। অষ্টম অধ্যায়ের বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা পাঠ থেকে আজকে আমরা সার্ক, আসিয়ান, ASEAN, EU এর মতো বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভেতরের সব খুঁটিনাটি গল্প জানব একদম পানির মতো সহজ ভাষায়। কোনো গাইড বইয়ের মুখস্থ বিদ্যা নয়, আজ আমরা মানচিত্র দেখে বুঝে আর ভালোবেসে শিখব। তাহলে আর দেরি কেন? খাতা কলম নাও, বইয়ের পাতায় চোখ রাখো আর চলো শুরু করা যাক আজকের ক্লাস। অষ্টম অধ্যায়, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। আধুনিক যুগে কোনো রাষ্ট্রই এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। এই প্রয়োজনীয়তা থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ধারণার সৃষ্টি হয়েছে। গড়ে তুলেছে বিভিন্ন সহযোগিতা সংস্থা। এদের মধ্যে অন্যতম হল জাতিসংঘ। বিশ্বে শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠন করা হয়। বিশ্বের প্রায় সকল রাষ্ট্র জাতিসংঘের সদস্য। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। তাছাড়া রয়েছে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেমন সার্ক, আসিয়ান, EU, G7, OAU, আরব লীগ, OIC প্রভৃতি। এসব সংস্থা তাদের সদস্য রাষ্ট্রগুলোর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করে। আমরা পঞ্চম শ্রেণীতে জাতিসংঘের বিভিন্ন শাখা, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা ও সার্ক সম্পর্কে জেনেছি। এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা বিভিন্ন আঞ্চলিক সহযোগিতা সংস্থা সম্পর্কে জানব। সার্ক, আসিয়ান, EU। এই অধ্যায় শেষে আমরা আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। একই অঞ্চলভুক্ত বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র উল্লেখ করতে পারব। বিশ্বের উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার গঠন এবং কার্যক্রম বর্ণনা করতে পারব। পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হব। পাঠ ১ ও ২, আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও এর ক্ষেত্র। আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল। বিভিন্ন রাষ্ট্রের সমস্যা ও প্রয়োজন বিভিন্ন রকম। কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে তার সকল প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। অথচ এই সমস্ত প্রয়োজন ও সমস্যার সমাধান না হলে কোনো রাষ্ট্রের জনগণেরই কল্যাণ ও উন্নয়ন সম্ভব হয় না। প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি পরস্পরকে সহযোগিতা করে তাহলে অনেক সমস্যার সহজ সমাধান হয়। তাই একই অঞ্চলে অবস্থিত রাষ্ট্রগুলো পরস্পর সহযোগিতা করে। এর ফলে বিভিন্ন ধরনের আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে। তারা যৌথ উদ্যোগে এসব অঞ্চলের অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক বাধাসমূহ দূর করার জন্য কাজ করে। ফলে সকল পক্ষের উন্নয়ন সাধন হয়। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র। আঞ্চলিক সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। সময়ের সাথে সাথে ক্ষেত্রসমূহ আরও বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমান সময়ের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ হচ্ছে শিল্প, বাণিজ্য, নিরাপত্তা, জ্বালানি, তথ্য প্রযুক্তি, কৃষি, পর্যটন, ক্রীড়া, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পরিবহন ও যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়, সংস্কৃতি, স্বাস্থ্য ও চিকিৎসা, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন ইত্যাদি। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র সমান স্বাস্থ্য ও চিকিৎসা প্লাস তথ্য প্রযুক্তি প্লাস শিল্প বাণিজ্য প্লাস নিরাপত্তা প্লাস জ্বালানি প্লাস পরিবহন ও যোগাযোগ প্লাস মাদক ও চোরাচালান প্রতিরোধ প্লাস মানব সম্পদ উন্নয়ন ও বিনিময় প্লাস সংস্কৃতি প্লাস ক্রীড়া প্লাস পর্যটন প্লাস জলবায়ু ও পরিবেশ উন্নয়ন প্লাস কৃষি। কাজ, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলোর তালিকা প্রস্তুত করো। পাঠ্যবইয়ের তথ্যের ওপর ভিত্তি করে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলোর একটি সুন্দর ও গোছানো তালিকা নিচে প্রস্তুত করা হল। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রসমূহ। বর্তমান সময়ে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। নিচে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলোর তালিকা দেওয়া হল। অর্থনীতি ও বাণিজ্য, শিল্প বাণিজ্য, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা, নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবকাঠামো ও প্রযুক্তি, জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ, কৃষি ও পরিবেশ, কৃষি, জলবায়ু ও পরিবেশ উন্নয়ন, সামাজিক ও মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়, স্বাস্থ্য ও চিকিৎসা, সংস্কৃতি ও বিনোদন, সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন। সংক্ষিপ্ত সূত্র।
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র সমান শিল্প বাণিজ্য প্লাস নিরাপত্তা প্লাস জ্বালানি প্লাস তথ্য প্রযুক্তি প্লাস কৃষি প্লাস পর্যটন প্লাস ক্রীড়া প্লাস মাদক ও চোরাচালান প্রতিরোধ প্লাস পরিবহন ও যোগাযোগ প্লাস মানব সম্পদ উন্নয়ন ও বিনিময় প্লাস সংস্কৃতি প্লাস স্বাস্থ্য ও চিকিৎসা প্লাস জলবায়ু ও পরিবেশ উন্নয়ন। পাঠ ৩ ও ৪ উল্লেখযোগ্য আঞ্চলিক সহযোগিতা সংস্থাসমূহ। অবস্থানগত সুবিধার ভিত্তিতে পৃথিবীতে অনেক আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে। আমরা এ পাঠে উল্লেখযোগ্য কয়েকটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম সম্পর্কে জানব। সার্ক। সার্ক বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে সার্ক। সংস্থাটির পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন, সার্ক। বাংলায় বলা যায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর সার্ক গঠিত হয়। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৮। বাংলাদেশ ছাড়া সার্কের অন্য সদস্য দেশগুলো হল ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এছাড়া বর্তমানে মিয়ানমার সহ মোট পর্যবেক্ষক ৯টি। সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তিসহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার্ক। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য: সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। আসিয়ান। আজিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1967 সালের 8ই আগস্ট গঠিত হয় আসিয়ান। সংস্থাটির পুরো নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, আজিয়ান। বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা 10। এর সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার ও সিঙ্গাপুর। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য: সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা, উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা, পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা, সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা ইত্যাদি। আসিয়ান। কাজ ১। এশিয়ার মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলো দেখাও। পাঠ্যবইয়ের আলোচনার ওপর ভিত্তি করে এশিয়ার মানচিত্রে সার্ক ও আসিয়ান, আজিয়ান ভুক্ত দেশগুলোকে সহজে চিহ্নিত করার জন্য একটি নির্দেশনামূলক গাইড নিচে দেওয়া হল। এটি শিক্ষার্থীদের মানচিত্র চর্চায় দারুণ সাহায্য করবে। মানচিত্রে সার্ক ও আসিয়ানভুক্ত দেশসমূহ চিহ্নিত করার গাইড। এশিয়ার মানচিত্রে দেশগুলোকে সঠিকভাবে খুঁজে পেতে নিচের ভৌগোলিক অবস্থান ও দেশগুলোর তালিকা লক্ষ্য করো। ১। সার্ক ভুক্ত দেশসমূহ, দক্ষিণ এশিয়া। মানচিত্রে এই দেশগুলোকে খুঁজে পেতে এশিয়ার দক্ষিণ দিকে, নিচের দিকে তাকাতে হবে। বাংলাদেশ। মানচিত্রে ভারতের পূর্ব পাশে এবং বঙ্গোপসাগরের ঠিক উত্তরে অবস্থিত। ভারত, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ, মানচিত্রের মধ্যাংশে বিশাল অংশ জুড়ে রয়েছে। পাকিস্তান। ভারতের ঠিক পশ্চিম সীমান্তে অবস্থিত। আফগানিস্তান, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত, সার্কের সবচেয়ে পশ্চিমের দেশ। নেপাল। ভারতের ঠিক উত্তর দিকে এবং চীনের, তিব্বত, দক্ষিণ সীমান্তে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এখানে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু অবস্থিত। ভুটান, নেপালের কিছুটা পূর্ব দিকে। ভারতের উত্তর সীমান্তে অবস্থিত ছোট একটি পাহাড়ি দেশ। শ্রীলঙ্কা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। মালদ্বীপ। ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে ভারত মহাসাগরে অবস্থিত ছোট ছোট দ্বীপের সমষ্টি। ২। আসিয়ান, আজিয়ান ভুক্ত দেশসমূহ, দক্ষিণ পূর্ব এশিয়া। মানচিত্রে এই দেশগুলোকে খুঁজে পেতে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে তাকাতে হবে। মিয়ানমার, বাংলাদেশের ঠিক পূর্ব সীমান্তে অবস্থিত। থাইল্যান্ড।
মিয়ানমারের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। লাওস, থাইল্যান্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। কম্বোডিয়া, থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব এবং লাওসের দক্ষিণে অবস্থিত। ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়ার পূর্ব সীমান্ত জুড়ে লম্বাটে আকারের দেশ। মালয়েশিয়া, থাইল্যান্ডের দক্ষিণে উপদ্বীপীয় অংশ এবং বর্নিউ দ্বীপের উত্তরাংশ নিয়ে গঠিত। সিঙ্গাপুর, মালয়েশিয়ার একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট দ্বীপ রাষ্ট্র। ব্রুনাই, বর্নিউ দ্বীপে মালয়েশিয়ার ভেতরে অবস্থিত ছোট একটি দেশ। ইন্দোনেশিয়া, মানচিত্রের নিচের দিকে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত হাজার হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত বিশাল আকৃতির দ্বীপ রাষ্ট্র। এখানে আসিয়ানের সদর দপ্তর জাকার্তা অবস্থিত। ফিলিপাইন, আসিয়ানের সবচেয়ে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। ক্লাসের কাজের জন্য পরামর্শ, অ্যাক্টিভিটি টিপস। রঙের ব্যবহার। মানচিত্রে সার্কভুক্ত 8টি দেশকে একটি নির্দিষ্ট রঙে, যেমন হালকা সবুজ, এবং আসিয়ানভুক্ত 10টি দেশকে অন্য একটি রঙে, যেমন হালকা হলুদ, রং করলে দুটি সংস্থার দেশের সীমানা খুব স্পষ্টভাবে বোঝা যাবে। চিহ্ন বা প্রতীক। সার্ক ও আসিয়ানের সদর দপ্তর দুটিকে, কাঠমান্ডু ও জাকার্তা, মানচিত্রে ছোট তারকা চিহ্ন, তারা চিহ্ন দিয়ে আলাদাভাবে ফুটিয়ে তোলা যেতে পারে। কাজ 2। সার্ক কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। পাঠ্যবইয়ে উল্লেখিত সার্কের লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সংস্থাটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে সকল কাজ করতে পারে তার একটি তালিকা নিচে প্রস্তুত করা হল। সার্ক যে সকল কাজ করতে পারে তার তালিকা। 1. জীবনযাত্রার মান উন্নয়ন। সদস্য দেশগুলোর জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে তাদের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে। 2. মুক্ত বাণিজ্য সম্প্রসারণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য আমদানির লক্ষ্যে মুক্ত বাণিজ্য ব্যবস্থা কার্যকর করতে পারে। 3. অর্থনৈতিক কল্যাণ সাধন। আঞ্চলিক পর্যায়ে একটি শক্তিশালী ও কল্যাণমূলক যৌথ অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারে, যা সব দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। 4. আত্মনির্ভরশীলতা তৈরি। সদস্য দেশগুলো যেন নিজেদের প্রয়োজনগুলো নিজেরা মেটাতে পারে, সেজন্য পারস্পরিক প্রযুক্তি, সম্পদ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সম্মিলিত আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে পারে। 5. সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। এই অঞ্চলের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়াতে যৌথ সাংস্কৃতিক উৎসব, শিক্ষা সফর এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করতে পারে। 6. বিরোধ ও সমস্যা সমাধান। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সীমানা, বাণিজ্য বা অন্য যেকোনো বিষয়ে বিরাজমান দ্বিপাক্ষিক বিরোধ ও ভুল বোঝাবুঝি দূর করে পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্বের পরিবেশ তৈরি করতে পারে। 7. যৌথ কর্মক্ষেত্রের উন্নয়ন, সমাজ কল্যাণ, শিক্ষা বিস্তার, প্রাচীন সংস্কৃতির সুরক্ষা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং আইসিটি বা তথ্য প্রযুক্তির উন্নয়নে যৌথভাবে কাজ করতে পারে। সংক্ষেপে, সার্ক মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য সব ধরনের সহযোগিতামূলক কাজ করতে পারে। কাজ 3. আসিয়ান কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। পাঠ্যবইয়ে উল্লেখিত আসিয়ানের লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সংস্থাটি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে সকল কাজ করতে পারে তার একটি তালিকা নিচে প্রস্তুত করা হল। আসিয়ান যে সকল কাজ করতে পারে তার তালিকা। 1. সম্মিলিত অর্থনৈতিক উন্নয়ন। সদস্য দেশগুলোর অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য যৌথ বিনিয়োগ, বাণিজ্য সুবিধা তৈরি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে পারে। 2. শান্তি ও স্থিতিশীলতা রক্ষা। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো আন্তর্জাতিক সংকট এড়াতে সম্মিলিতভাবে কাজ করতে পারে। 3. সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের পরিবেশ তৈরি করতে পারে। 4. প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি। পেশাগত, কারিগরি ও প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের দক্ষতা বাড়ানোর জন্য সদস্য দেশগুলোর মধ্যে যৌথ প্রশিক্ষণ এবং উন্নত গবেষণার ব্যবস্থা করতে পারে। 5. কৃষি ও শিল্পক্ষেত্রের আধুনিকায়ন। এই অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি ও শিল্প খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিপণন ব্যবস্থা সম্প্রসারণে একে অপরকে সহযোগিতা করতে পারে। 6. সাংস্কৃতিক ও সামাজিক মেলবন্ধন।
দক্ষিণ পূর্ব এশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতিকে রক্ষা ও ছড়িয়ে দেওয়ার জন্য যৌথ উৎসব, শিক্ষা বিনিময় ও সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারে। সংক্ষেপে, আসিয়ান মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য সব ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ পশ্চিম ইউরোপের দেশগুলো সহযোগিতার লক্ষ্যে প্রথমে গঠন করেছিল কমন মার্কেট। তারপর এর আওতা বেড়ে হয় ইউরোপিয়ান ইউনিয়ন উট। ইউরোপের প্রায় সব দেশই এর সদস্য। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭। ইইউ তার নিজস্ব মুদ্রাও চালু করেছে, যার নাম ইউরো। ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরোও চলে। সদস্য দেশগুলোর নাগরিকেরা আজ অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত, বসবাস, ব্যবসা বাণিজ্য করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ইইউ জি7 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 নামে আন্তঃসরকারি সহযোগিতা সংস্থা রয়েছে। সংস্থাটির পুরো নাম গ্রুপ অফ 7 জি7। এটি শিল্পোন্নত শীর্ষ 7 দেশের একটি জোট। 7 সদস্যের এই সংস্থায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালি। এই গ্রুপ কেবল নিজেদের মধ্যে সহযোগিতাই করে না, আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা দেওয়ার বিষয়েও নিজেদের মধ্যে আলোচনা করে। তাছাড়া পরিবেশ, জলবায়ু পরিবর্তন প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু এবং দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা ও অস্বাস্থ্যের অভিশাপ মুক্ত পৃথিবী গড়ার বিষয়ে তাদের করণীয় নিয়েও আলোচনা ও নিজস্ব কর্মকৌশল নির্ধারণ করে জি7। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ১৯৬৯ সালে গঠিত হয়। সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ৫৭। মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা, শান্তি ও নিরাপত্তা বজায়, অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসলামের শিক্ষা ও সংস্কৃতির প্রসার সংগঠন প্রধান কাজ। বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। আফ্রিকার দেশগুলো মিলে গড়ে তুলেছে ওএইউ বা অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি ওএইউ। আরব দেশগুলোর সংগঠন আরব লীগ। ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ। আবার কোনো সামরিক জোটের সদস্য নয় এমন দেশগুলো নিয়ে গড়ে উঠেছে জোটনিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। নাম বাংলাদেশ জোটনিরপেক্ষ আন্দোলন এর গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া দুটি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পন্ন হয়। বর্তমানে এ ধরনের চুক্তি বেড়েই চলেছে, কারণ সহযোগিতার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর হল এই দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। কাজ, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ কিভাবে উপকৃত হয় তা দলে আলোচনা করে উপস্থাপন করো। পাঠ্যবইয়ের তথ্য এবং সার্বিক ধারণার ওপর ভিত্তি করে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশ কিভাবে উপকৃত হয় তা দলে আলোচনা ও উপস্থাপনের জন্য একটি চমৎকার পোস্টার বা প্রেজেন্টেশন ফরম্যাট নিচে তৈরি করা হল। দলের নাম, প্রত্যয়, উদ্দীপন, উপস্থাপনার বিষয়, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের উপকৃত হওয়ার রূপরেখা। সম্মানিত শিক্ষক ও সহপাঠী বন্ধুরা, আমাদের দলগত আলোচনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার সুফল ও গুরুত্বের যে দিকগুলো উঠে এসেছে তা নিচে উপস্থাপন করা হল। ১. অর্থনৈতিক সমৃদ্ধি ও মুক্ত বাণিজ্য। সহজ ব্যবসা বাণিজ্য। আঞ্চলিক সংস্থাগুলোর, যেমন সার্ক, আসিয়ান, ইইউ মাধ্যমে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে শুল্কমুক্ত বা কম শুল্কে পণ্য আমদানি রপ্তানি করতে পারে। একক মুদ্রা ও অবাধ যাতায়াত। ইউরোপিয়ান ইউনিয়নের ইইউ মতো সংস্থা ইউরো মুদ্রা চালু করাই এবং অবাধ যাতায়াতের সুযোগ দেওয়ায় সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন অত্যন্ত সহজ হয়েছে। ২. শিল্প ও কৃষির আধুনিকায়ন। যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়। প্রযুক্তিতে উন্নত দেশগুলো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি সহায়তা দেয়। ফলে সদস্য দেশগুলোর কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায় এবং আধুনিকায়ন ঘটে। ৩. শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা। বিরোধ নিষ্পত্তি। আঞ্চলিক জোটগুলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সমস্যা, সীমানা বিরোধ বা রাজনৈতিক ভুল বোঝাবুঝি দূর করে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখে। অপরাধ দমন, মাদক পাচার,
চোরাচালান এবং মানব পাচারের মতো আন্তদেশীয় অপরাধ সম্মিলিতভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। 4. মানব সম্পদ ও কারিগরি উন্নয়ন, শিক্ষা ও গবেষণা। সদস্য দেশগুলো একে অপরের সাথে শিক্ষা, চিকিৎসা এবং বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বিনিময় করে। পেশাগত ও কারিগরি ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ এবং উন্নত গবেষণার সুযোগ তৈরি হয়। 5. সংকট মোকাবিলা ও বৈশ্বিক ইস্যুতে বড় দেশগুলোর সহায়তা। উন্নয়নশীল দেশের পাশে থাকা। জি7 এর মতো শীর্ষ শিল্পোন্নত দেশগুলোর জোট নিজেদের পাশাপাশি আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোকে দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা ও অস্বাস্থ্যের অভিশাপ থেকে মুক্ত করতে আর্থিক ও কৌশলগত সহযোগিতা দেয়। জলবায়ু ও পরিবেশ রক্ষা। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের মতো বড় বৈশ্বিক দুর্যোগগুলো কোনো দেশের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথভাবে এসব সমস্যার সমাধান করা যায়। 6. দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দ্রুত সুফল। আঞ্চলিক বড় সংস্থার পাশাপাশি দুটি দেশের মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তির মাধ্যমে যেকোনো জরুরি প্রয়োজন বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবচেয়ে দ্রুত ও কার্যকর সুফল পাওয়া যায়। উপসংহার: আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই একা স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা অধ্যায়ের পাঠ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে, প্রতিবেশী ও আঞ্চলিক রাষ্ট্রগুলো যদি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করে, তবে প্রতিটি দেশের জনগণের কল্যাণ ও দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। অনুশীলনী। বহুনির্বাচনী প্রশ্ন। 1. সার্কের মূল লক্ষ্য কী? উত্তর: গ. অর্থনৈতিক সহযোগিতা। ব্যাখ্যা: পাঠ্যবই অনুযায়ী সার্কের মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তিসহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত। 2. ইউর নিজস্ব মুদ্রার নাম কি? উত্তর: খ. ইউরো। ব্যাখ্যা: ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ তার সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক লেনদেন সহজ করার জন্য নিজস্ব একক মুদ্রা চালু করেছে, যার নাম ইউরো। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও 5টি দেশ বাংলাদেশের মতো দেশগুলোকে পরিবেশ রক্ষাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য করার পদ্ধতি নির্ধারণ করে। 3. উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে? উত্তর: খ. জি7। ব্যাখ্যা: পাঠ্যবই অনুযায়ী জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শীর্ষ 7টি শিল্পোন্নত দেশ নিয়ে জি7 গ্রুপ অফ 7 গঠিত। এই জোটটি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোকে পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার কর্মকৌশল নির্ধারণ করে। 4. উল্লিখিত সংস্থাটি কাজ করছে: আই. নিজেদের জন্য, ই. স্বল্পোন্নত দেশের জন্য, ই. দারিদ্র্য ও ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে। নিচের কোনটি সঠিক? উত্তর: ঘ. আই. ই ও ই। ব্যাখ্যা: উদ্দীপকে উল্লেখিত সংস্থাটি হল জি7। পাঠ্যবই অনুযায়ী এই গ্রুপটি কেবল নিজেদের মধ্যে সহযোগিতাই করে না, আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা দেওয়ার বিষয়েও আলোচনা করে। তাছাড়া দারিদ্র্য, ক্ষুধা, অশিক্ষা ও অস্বাস্থ্যের অভিশাপমুক্ত পৃথিবী গড়ার বিষয়েও তাদের নিজস্ব কর্মকৌশল নির্ধারণ করে কাজ করে থাকে। তাই 3টি বিবরণী সঠিক। সৃজনশীল প্রশ্ন। ক. আসিয়ান এর পূর্ণরূপ কি? আসিয়ান এর পূর্ণরূপ হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। বাংলায় এটিকে দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা বলা হয়। খ. দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। দ্বিপাক্ষিক চুক্তি বলতে সাধারণত দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে সহযোগিতা বা সমঝোতার লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তিকে বোঝায়। দ্বিপাক্ষিক শব্দের অর্থই হল দুই পক্ষের। আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই এককভাবে তার সমস্ত প্রয়োজন পূরণ করতে পারে না। তাই বড় বড় আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি যখন দুটি দেশ নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত সমস্যা সমাধান, সংস্কৃতি বিনিময় বা অন্য কোনো নির্দিষ্ট প্রয়োজনে সরাসরি চুক্তিবদ্ধ হয়, তখন তাকে দ্বিপাক্ষিক চুক্তি বলে। আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নে অনেক সময় দীর্ঘ প্রক্রিয়ার প্রয়োজন হয়, কিন্তু দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দুটি দেশ নিজেদের সুনির্দিষ্ট সমস্যা বা চাহিদা অনুযায়ী খুব দ্রুত এবং সবচেয়ে কার্যকরভাবে পারস্পরিক সুফল লাভ করতে পারে। বর্তমান বিশ্বে এ ধরনের চুক্তির জনপ্রিয়তা ও কার্যকারিতা দিন দিন বেড়েই চলেছে। 1. রাহাতের নেপালি বন্ধু গোমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাতের বাবা অতিথি সদস্য হিসেবে 10 সদস্যবিশিষ্ট একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার সেমিনারে যোগ দেন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। রাহাতের কাজের মাধ্যমে কোন আঞ্চলিক সংস্থাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। রাহাতের কাজের মাধ্যমে সার্ক নামক আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে নির্দেশ করে। উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে নিচে এর ব্যাখ্যা দেওয়া হল। পাঠ্যবই অনুযায়ী 1985 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। এই সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য ও কাজ হল সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা, সাংস্কৃতিক বিনিময় এবং একে অপরের দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করা সার্কের অন্যতম প্রধান কর্মক্ষেত্র। উদ্দীপকে দেখা যায়, রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। যেহেতু বাংলাদেশ ও নেপাল উভয় দেশই দক্ষিণ এশিয়ায় অবস্থিত এবং সার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র, তাই তাদের এই সাংস্কৃতিক মেলবন্ধন ও পারফরমেন্স সার্কের আদর্শ ও কর্মক্ষেত্রকে সরাসরি প্রতিফলিত করে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার প্রসার, সংস্কৃতি বিনিময় ও পারস্পরিক সমঝোতা বৃদ্ধির যে লক্ষ্য রয়েছে, রাহাতের নেপালি বন্ধু থাকা এবং নেপালে গিয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গান গাওয়ার মাধ্যমে ঠিক সেই লক্ষ্যই বাস্তবায়িত হয়েছে। সুতরাং রাহাতের এই কাজের মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্রমকেই নির্দেশ করা হয়েছে। তুমি কি মনে কর রাহাতের বাবার সংশ্লিষ্ট সংস্থাটি দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারিত করবে? মতামত দাও। হ্যাঁ, আমি মনে করি রাহাতের বাবার সংশ্লিষ্ট সংস্থাটি আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে নিচে আমার মতামতের পক্ষে যুক্তি উপস্থাপন করা হল। উদ্দীপকে উল্লেখ আছে যে, রাহাতের বাবা অতিথি সদস্য হিসেবে 10 সদস্যবিশিষ্ট একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার সেমিনারে যোগ দেন। আমাদের পাঠ্যবইয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ইত্যাদি নিয়ে গঠিত এই সংস্থাটি হল আসিয়ান। আসিয়ান যেভাবে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারিত করবে, তার প্রধান কারণগুলো নিচে দেওয়া হল। সম্মিলিত অর্থনৈতিক অগ্রগতি। আসিয়ানের মূল লক্ষ্যই হল সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা। জোটভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য ও যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি করার মাধ্যমে এটি অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ব্যাপক হারে বৃদ্ধি করছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আসিয়ান সফলভাবে কাজ করে যাচ্ছে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার কারণে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সহজ হয়। প্রশিক্ষণ, প্রযুক্তি ও গবেষণা। আসিয়ানের অন্যতম প্রধান কাজ হল কারিগরি ও পেশাগত ক্ষেত্রে নিজেদের মধ্যে উন্নত প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা। এর ফলে সদস্য দেশগুলো একে অপরের প্রযুক্তি ও দক্ষতা শেয়ার করে মানবসম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। কৃষি ও শিল্পের আধুনিকায়ন। আসিয়ানভুক্ত দেশগুলোর কৃষি ও শিল্পক্ষেত্রে যৌথ সহযোগিতার ক্ষেত্র দিন দিন সম্প্রসারিত হচ্ছে, যা এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও শিল্পায়নকে আরও গতিশীল করছে। উপসংহার: একটি সফল আঞ্চলিক জোট হিসেবে 1967 সাল থেকে আসিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ায় পারস্পরিক ভ্রাতৃত্ব ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আসিয়ানের লক্ষ্য, উদ্দেশ্য ও বর্তমান কার্যক্রমের ওপর ভিত্তি করে নিঃসন্দেহে বলা যায় যে, রাহাতের বাবার সংশ্লিষ্ট এই সংস্থাটি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বহুদূর সম্প্রসারিত করবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. সার্কের মূল উদ্দেশ্য কি? সার্ক গঠনের মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। এর পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধন করা এবং নিজেদের মধ্যকার বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা ও সম্প্রীতি সৃষ্টি করাও সার্কের অন্যতম প্রধান উদ্দেশ্য। 2. আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয় কেন?
আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রের পক্ষেই এককভাবে তার সকল প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। দেশগুলোর এই পারস্পরিক নির্ভরশীলতা, সমস্যা ও যৌথ প্রয়োজনের ওপর ভিত্তি করেই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয়। মূলত নিচের প্রধান কারণগুলোর জন্য এই সংস্থাগুলো গড়ে ওঠে। যৌথ অর্থনৈতিক উন্নয়ন, একই অঞ্চলে অবস্থিত প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য সহজ করা, শুল্কমুক্ত সুবিধা দেওয়া এবং অর্থনৈতিক বাধা দূর করার জন্য। সমস্যার সহজ সমাধান, রাষ্ট্রগুলোর নিজস্ব বা আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় সমস্যাগুলো এককভাবে সমাধান করা কঠিন। প্রতিবেশী দেশগুলো একত্রিত হয়ে কাজ করলে এসব সমস্যার সহজ সমাধান হয়। সম্পদ ও প্রযুক্তি বিনিময়, সদস্য দেশগুলোর মধ্যে কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা খাতের জ্ঞান এবং মানবসম্পদ বিনিময়ের মাধ্যমে সবার সম্মিলিত কল্যাণ নিশ্চিত করার জন্য। শান্তি ও সম্প্রীতি রক্ষা, আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক বিরোধ বা ভুল বোঝাবুঝি দূর করে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে। ৩. বর্তমানে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি বাড়ছে কেন? বর্তমান বিশ্বে কোনো বড় আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থার সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে দুটি দেশের মধ্যে সরাসরি পারস্পরিক সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক চুক্তি দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণগুলো নিচে দেওয়া হল। দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, আঞ্চলিক সংস্থাগুলোতে অনেক দেশ থাকায় যে কোনো সিদ্ধান্ত নিতে দীর্ঘ প্রক্রিয়া বা সমঝোতার প্রয়োজন হয়। কিন্তু দ্বিপাক্ষিক, দুটি দেশের মধ্যে চুক্তির মাধ্যমে দুই পক্ষ খুব দ্রুত নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। সুনির্দিষ্ট চাহিদা ও সমস্যার সমাধান, দুটি প্রতিবেশী বা বন্ধু রাষ্ট্রের নিজস্ব কিছু বিশেষ সমস্যা, যেমন সীমান্ত বাণিজ্য, ট্রানজিট সুবিধা বা নির্দিষ্ট পণ্যের আমদানি রপ্তানি, থাকতে পারে, যা কোনো বড় আন্তর্জাতিক সংস্থার এজেন্ডায় থাকে না। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সেই সুনির্দিষ্ট প্রয়োজনগুলো সহজে মেটানো যায়। সবচেয়ে কার্যকর সুফল, বর্তমান বিশ্বব্যবস্থায় সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তিকে সবচেয়ে বাস্তবসম্মত ও কার্যকর মনে করা হয়। কারণ এখানে দুই দেশের সরকার সরাসরি চুক্তিবদ্ধ থাকায় কাজের গতি ও জবাবদিহিতা অনেক বেশি থাকে। অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ, বিভিন্ন দেশ তাদের বাণিজ্যিক সুবিধা বাড়াতে, শুল্কমুক্ত সুবিধা পেতে এবং নিজেদের নিরাপত্তা ও জ্বালানি ঘাটতি মেটাতে সরাসরি অন্য একটি দেশের সাথে চুক্তিবদ্ধ হওয়াকে বেশি লাভজনক মনে করে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম? আধুনিক এই পৃথিবীতে কেউই একা একশো নয়। সবাইকে মিলেই বাঁচতে হয়, আর মিলেই এগিয়ে যেতে হয়, সেটা আমাদের পরিবার হোক কিংবা আমাদের বাংলাদেশ। আমাদের আজকের এই আয়োজন কিন্তু একদম তোমাদের জন্যই করা, যাতে কোনো গাইড বইয়ের পেছনে টাকা ও সময় নষ্ট না করে তোমরা নিজেরাই আনন্দের সাথে ক্লাসের পড়া ক্লাসেই শিখে নিতে পারো। যদি আজকের ক্লাসটি তোমাদের একটু উপকারে এসে থাকে, তবে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দাও। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। আর হ্যাঁ, কোনো অংশ বুঝতে সমস্যা হলে বা আমাদের কোনো ভুলত্রুটি চোখে পড়লে ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। আমরা একসাথে শিখব, একসাথে শুধরে নেব। দেখা হচ্ছে আগামী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর হাই স্কুল বিডি এর সাথেই থাকো। ধন্যবাদ।